ডক্টর মোহাম্মদ ইউনূস এখন মনে হচ্ছে যে তড়িঘড়ি করে একটা ইলেকশন তাড়াতাড়ি দিয়ে কোনো মতে মনে হয় যে উনি কোনো এক্সিট প্ল্যান করছেন। উনি বুঝে গেছেন যে বাংলাদেশ এমন একটা দেশ এবং বাংলাদেশের ক্ষমতার চেয়ার অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ার খুবই জটিল একটা চেয়ার, যেখানে বসে শান্তিতে দুই দণ্ড ঘুমানো যায় না, ঠিক মতো খাওয়া যায় না। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক কালে ভালো মতো রাতে ঘুমাতে পারেন সেটা মনে হয় না। তার চাইতে বড় কথা হচ্ছে যে উনি যখন ক্ষমতায় আসছিলেন বিশ্ব পরিস্থিতি একরকম ছিল, একমুখী একটা অবস্থা ছিল, আমেরিকামুখী, অর্থাৎ আমেরিকা বিশ্ব মোড়ল। এখন অতঃপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই শুল্ক বাণিজ্য টাণিজ্য ইত্যাদি নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে যে রাতারাতি দুনিয়ার পরিস্থিতি অর্থাৎ জিওপলিটিক্যাল সিস্টেম কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্পের যে তার যে মন্ত্রী পরিষদ, তারা অবশেষে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিল, যদিও আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, কিন্তু তারপরেও ওই দেশে আমাদের কিছু ইন্টারেস্ট আছে, ওখানে বন্দর নিতে হবে, করিডোর নিতে হবে, আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ইত্যাদি তারা মনে হয় বুঝিয়েছিল। বুঝানোর পরে অবশেষে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা সুদৃষ্টি দিয়েছিল। সেটা একটা ভালো দিক ছিল তার জন্যে, কারণ আমরা তো জানি যে তার আগের সরকার অর্থাৎ ওই জো বাইডেন, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, ডেমোক্র্যাট দল। তো মনে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে তার কপাল পুড়বে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেহেতু জিওপলিটিক্স সম্পর্কে খুব ভালো আইডিয়া ছিল না এবং গোটা পৃথিবীতে এই জিওপলিটিক্সে মাতবাড়ি আমেরিকার বজায় না রাখলে তাদের যে ডলার কারেন্সি যেটা আছে তার শক্তিও যে ধসে যাবে এবং বিশ্বে মোড়লপনা যে কমে যাবে, এইটা মনে হয় যে ডিপ স্টেটের লোকজনরা অবশেষে এই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে এবং সেই হেতু তাকে এটাও বুঝিয়েছে যে বাংলাদেশকে কেন দরকার, কেন করিডোর দরকার, কেন সে বন্দর দরকার ইত্যাদি। এবং যে কারণে আমরা কিন্তু দেখলাম যে হঠাৎ করে এই ইউনূস সরকারের উপরে ডোনাল্ড ট্রাম্পের একটা আশীর্বাদ আমরা কিন্তু খেয়াল করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেমন রাতারাতি পাল্টে গিয়ে আশীর্বাদ বর্ষণ করতে থাকলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, বাট অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক বাণিজ্য এই যুদ্ধ নিয়ে অলরেডি জিওপলিটিক্সেও তো চেঞ্জ হয়ে গেছে, ভারত চায়না পাশাপাশি হয়ে গেছে। তারপরে তাদের কি একটা সম্মেলন হলো সাংহাইতে, সেখানে এসে জড়ো হলো পুতিন, তারপরে নরেন্দ্র মোদী আর শি জিনপিং। খুব হাস্যোজ্জ্বলভাবে তারা নানা রকম ছবি টবি তুললো, নানা রকম কথাবার্তা বললো এবং ঐক্যবদ্ধ হয়ে তারা টিকে থাকবে এবং আমেরিকার বিরুদ্ধে তারা একটা ভিন্ন বিশ্ব বাস্তবতা বা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে। এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখছি এবং এইটার জন্য তো ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত ছিল না, আমেরিকা কিন্তু প্রস্তুত ছিল না, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। তার মানে হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ থাকলেও চীন, ভারত এবং পাকিস্তান, চীন, ভারত এবং রাশিয়া যদি একজোট হয়, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে চীন আর ভারত যদি একত্রিত হয়, এখানে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এসে খুব একটা কিছু সুবিধা করতে পারবে বলে কিন্তু মনে হয় না। অতএব সেই হেতু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বেশি আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যার সাথে তাল মিলিয়ে চলা এবং সিদ্ধান্ত নেওয়া অনেক ক্ষেত্রে মুশকিল। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, এত দ্রুত পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার মতো সেই যোগ্যতা দক্ষতা যেমন তার নিজের নাই, তার পারিষদবর্গেরও নাই। তাহলে এরকম একটা অবস্থায় আবার যেহেতু জিওপলিটিক্স চেঞ্জ হয়ে গেছে, এই ইউনূস সরকারের পিছনে যে সামরিক বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী যারা নাকি সমর্থন দিত, তো সেই সামরিক বাহিনীর উপরেও তো চায়না এবং ভারত অলরেডি মনে হয় প্রভাব বিস্তার করছে। বিশেষ করে এই যে ওয়াকারুজ্জামান কিছুদিন আগে চায়নাতে গেল, তো চায়নাতে গেলে চায়নার প্রশাসন তাকে বলে দিয়েছে যে তোমরা যা করছো
দক্ষিণ এশীয় অঞ্চলে এই যে আমেরিকাকে ঘাঁটি করার জন্য যে ধরনের প্ল্যান পায় তারা করছো বা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছো, এটা আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। এবং অতএব এর বিরুদ্ধে তোমাকে অবস্থান নিতে হবে, যেহেতু তোমার উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্ভরশীল। অতএব তোমাকে গিয়েই বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে যে আমেরিকার সাথে যে পলিসি এগুলো বাদ দিতে হবে। এবং যে কারণে আমরা দেখলাম যে এই ওয়াকারুজ্জামান বাংলাদেশে ফেরার পর উনি একবার প্রধান উপদেষ্টার কাছে যান, একবার প্রধান বিচারপতির কাছে যান, একবার প্রেসিডেন্টের কাছে যান, মানে দৌড়ঝাঁপ আর কি, যেটা আমরা খবর টবরে পেলাম। তো কেন এই ঘটনাগুলো ঘটছে সেটার সাথে কিন্তু জিওপলিটিক্স জড়িত। অর্থাৎ অন্য কথায় এই মেসেজগুলো নিশ্চিতভাবেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে যে পরিস্থিতি তো বেগতিক, আগের ক্যালকুলেশন অনুযায়ী তো এখন চলা যাবে না, এখন তো ভিন্ন ধারায় যেতে হবে। এবং সেই ধারাটা কি? ধারাটা হচ্ছে সম্ভবত এইটাই বলা যে এখানে আমেরিকার কোনো পলিসি কাজ করবে না। তাহলে তাই যদি হয় তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বা যা অবস্থা আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে নাকি। তাহলে এই মতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকাটা এবং ক্ষমতায় থেকে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করা, এটা তো আরও টাফ হয়ে গেল না? কারণ এই সমস্ত ঝই ঝামেলা মিটিগেট করা বা ফেস করার অভিজ্ঞতা তো তার নাই। এর জন্য দরকার হলো পোড় খাওয়া রাজনীতিবিদ, তাই না, যারা নাকি এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ এবং এগুলো ফেস করতে দক্ষ। বাট ওনার তো সেই জিনিসটা নেই। তাহলে এখন তাকে কী করতে হবে? ওনার বয়স হয়ে গেছে, এই বয়সে মানুষ কি এত ঝামেলা সহ্য করতে চায় নাকি? না, ফেস করতে চায় না। আর ওনার যে লক্ষ্য উদ্দেশ্য ব্যক্তিগত, গ্রামীণ ব্যাংক নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে, সেটা তো হয়ে গেছে। তাহলে চেয়ারে বসে, অর্থাৎ বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে খামাকা বিনিদ্র রজনী যাপন করে শরীর ক্ষয় করা এবং মানসিক শান্তি নষ্ট করা বোকা মানুষ ছাড়া আর কী করবে? তাহলে এই মতো অবস্থায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কী সিদ্ধান্ত নেবেন? স্রেফ কীভাবে এখন কেটে পড়া যায়, সোজা হিসাব। কেটে পড়ার রাস্তা কি? একটা ইলেকশন দাও, যেবা যারা ক্ষমতা জিতে আসবে ক্ষমতা দিয়ে সোজা ভেগে যাওয়া, এটাই তো। কিন্তু এই কাজটা করতে গেলে তো তার জন্য সমস্যা। উনি চাইলেই তো ইলেকশন দিতে পারবেন না, কারণ ওনাকে যারা ক্ষমতায় বসিয়েছেন, অর্থাৎ উনি নিজেই বলছেন যে ছাত্ররা বসিয়েছে, তাই না? এবং আমরা তো জানি যে এই মেটিকুলাস ডিজাইনের এই যে তথাকথিত গণ অভ্যুত্থান, এটা যতটা না বিএনপি করছে তার থেকে বেশি করেছে জামাত, ছাত্র শিবির এবং ইসলামী দলগুলো মিলে তাদের বি টিমে যে বর্তমানে এনসিপি ছাত্র মানে বৈষম্য বিরোধী যারা, তারাই করছে। সত্য কথা বলতে কি, এখানে বিএনপির কিন্তু ভূমিকা খুব একটা ছিল না, একেবারে লাস্টের দিকে এসে তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল। তাহলে স্টেক হোল্ডার বলতে সবচেয়ে বেশি দাবিদার কিন্তু হবে জামাত, শিবির, তারপরে এই বৈষম্য বিরোধী এরা, তাই না? বলবে যে আমরাই মারা গেছি, আমরাই যুদ্ধ করেছি, আমরাই জীবনের রিস্ক নিয়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছি। তাহলে এই জন্যই কিন্তু কিছুদিন আগে এরা বলতো যে বিএনপি কোথায় ছিল তখন। তারা তো 16 বছর ধরে কত আন্দোলন করছে, সেখানে নাকি তো আউট করতে পারে নাই। প্রশ্নগুলো কেন করলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তাড়াতাড়ি চলে যায় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত, শিবির এবং এই এনসিপির নেতাগুলা। জামাত এবং শিবির যদিও তারা সরকারের অনেক উচ্চ পদে তারা নানা রকম লোকজন নিয়োগ করছে, তারপরেও আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তারা যে ইলেকশনকে ম্যানিপুলেশন করে ক্ষমতায় যাবে সেটা সম্ভব না, এটা একেবারে অসম্ভব। সেক্ষেত্রে বিএনপির সাথে তো তারা টিকতে পারবে না, তাই না? টিকতে পারবে না। এবং সেখানে মানে কোনোভাবে বিএনপি তো এই ছাড় দিবে না, কারণ তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য ডুগডুগি বাজাচ্ছে এবং তারা চাচ্ছে কালকে ইলেকশন হোক, মানে যত তাড়াতাড়ি ইলেকশন হয় ততই তাদের জন্য মঙ্গল, এবং তারা ক্ষমতায় যেতে চায় এবং তারা যাবে এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। বাট এই জামাত শিবিরকে ক্ষমতায় যেতে গেলে তাদের আরও সময় লাগবে, আরও একটু অর্গানাইজ করতে হবে, জনমত আরও তাদের পক্ষে নিতে হবে। এখন যতটা তাদের পক্ষে আছে এটা দিয়ে তারা ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, সম্মানজনক তারা বাংলাদেশে আসন পাবে সেটাও মনে হয় না। তাহলে ফেব্রুয়ারি মাসে ইলেকশন যদি চালু করার কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা তো তাদের জন্য বিপজ্জনক না? জামাত, শিবির এবং বিশেষ করে এনসিপি সবচেয়ে বিপদে পড়বে তো এনসিপি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাই না? তো ছাত্ররা তাদের রাজনৈতিক দলের নিবন্ধনই এখনও করতে পারে নাই। এবং তাহলে
হঠাৎ করে কথা নাই বার্তা নাই যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিয়ে দেয় আর বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, তাহলে সেক্ষেত্রে এনসিপির এই লোকজনগুলোর সাথে বিএনপির ব্যাপক সংঘাত তৈরি হবে না? এখন এই যে এনসিপি বিভিন্নভাবে যে আয় উপার্জন করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে অনেকে ডোনেশনও দিচ্ছে, অনেক কোম্পানি আমরা শুনছি, এই সুযোগগুলো কি বন্ধ হবে নাকি হবে না? আর এরা যে এতদিন বেশ ভালো আয় উপার্জন করছে, বিএনপি ক্ষমতায় যাওয়া মাত্রই বিএনপির লোকজন যারা আছে তারা কিন্তু এনসিপিকে ধরবে, এই বেটা তোরা এত টাকা পয়সা আয় উপার্জন করছ, দে কিছু লাগবে, কিন্তু গ্যাঞ্জাম একেবারে কোনো সন্দেহ নেই। আর যদি ঠিক টাকা পয়সা না দেয় বা গড়িমসি করে, মারপিট শুরু হয়ে যাবে। এখানে কিন্তু এনসিপির নেতাদেরকে বা তাদেরকে ওই জামাত শিবির বাঁচাতে পারবে না, জামাত শিবিরে যোগ দিলেও বাঁচতে পারবে না। তখন এই বিএনপি আর এরা কিন্তু মানে মারামারি শুরু করবে, এবং সেক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের জন্য বিশাল সমস্যা না? কিন্তু এত কিছুর পরে আবার সমস্যা হচ্ছে, দেখেন এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আবার জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার পায়তারা করছে। তার মানে এই জামাত শিবির এমন একটা কায়দা করছে যে জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ করা যায়, আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছে, তারা চিন্তা করছে বিএনপি যেভাবে অত্যাচার নির্যাতন করছে আওয়ামী লীগের ওপর, মনে হয় এরা জামাতকে ভোট দেবে, কিন্তু তাই আসলে দিবে নাকি? তা তো মনে হয় না, তা তো মনে হয় না। আসলে ঘটনা হচ্ছে এরা দুইটাই আকাশ কুসুম স্বপ্নে ব্যস্ত। এই জামাত শিবির এবং বিএনপি এরা দুইটাই আকাশ কুসুম স্বপ্নে ব্যস্ত। এই কারণে আওয়ামী লীগকে তো রাজনীতি থেকে আউট, অতএব এরা উভয় মনে করছে যে ওরা আমাদেরকে ভোট দিবে, আর জাতীয় পার্টিকে আউট করতে বললে আবারও তারা মনে করবে যে ওরা আমাদেরকে ভোট দিবে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? জামাত এবং এই বিএনপি তারা উভয় মনে করছে যে ওই লোকগুলো, ওদের সমর্থকগুলো কাদেরকে ভোট দিবে? আমাদেরকে ভোট দিবে। আর যদি নাও দেয় তাহলে ইলেকশন ম্যানিপুলেশন করে আমরা ক্ষমতায় চলে যাব। এবং যে কারণে ওই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, বিএনপি টু শব্দ করে নেই, এবং এই জামাত তো টু শব্দ করবেই না। আবার এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে দেখবেন যে জামাত এবং এই যে বিএনপি টু শব্দ করে না, কারণ এরা মনে করছে যে ওইগুলো আউট হয়ে গেলে মাঠ ফাঁকা, ফাঁকা মাঠে গোল দিবে, ধান্দাটা হচ্ছে তাই। কিন্তু এখানে জামাত পড়ে গেছে জটিল অবস্থায়, এবং একই সাথে এনসিপি পড়ে গেছে জটিল অবস্থায়। যদি এই আওয়ামী লীগ এবং এই যে জাতীয় পার্টি, এরা তো এদেরকে যদি একেবারে পুরো মানে নির্বাচন থেকে দূরে রাখা যায়, সেক্ষেত্রেও জামাত যে ক্ষমতায় যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এনসিপির তো প্রশ্নই ওঠে না। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? এইখানে অদ্ভুত একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে। অনেকেই মনে করছে, এবং আন্তর্জাতিকভাবেও যেটা আমরা শুনছি, যে ইনক্লুসিভ ইলেকশন হবে, অর্থাৎ এই ইলেকশনে ওই আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, জাতীয় পার্টিকে বাইরে রাখা যাবে না। তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এরাও তো এখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, এটা তো তারাও চায় না। কারণ যেহেতু তারা মাঠে নাই, তাহলে ইলেকশন টান করতে গেলে তাদের মাঠে এসে ঘর গোছাতে হবে, অর্গানাইজ করতে হবে, তারপরে সে না ইলেকশন, তাই না? কি অদ্ভুত ব্যাপার। এই জায়গায় এসে দেখেন স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি তাদের উদ্দেশ্যে কিন্তু এক হয়ে গেছে। অর্থাৎ জামাতও যেমন ইলেকশন চায় না তাদের সুবিধার জন্য, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিলে তারাও কিন্তু ইলেকশন চায় না। অদ্ভুত ব্যাপার না? খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশান তৈরি হয়েছে। মাঝখান দিয়ে পড়ে গেছে বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে চিন্তা করছে এত ভজকটর মধ্যে আমি যাবো কেন, আমার বয়স হয়ে গেছে, আমি বহুত ঝামেলার মধ্যে আছি, ঘুমাতে পারি না, আমি ভেগে যেতে চাই। আর ঠিক সেই কারণে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা হচ্ছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা হচ্ছে, এবং পরিশেষে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আমি ইলেকশন দিয়ে চলে যাব, ইলেকশন দেব। কেন এই কথা বলছেন? কারণ উনি আর শান্তিমতো থাকতে পারছেন না, এবং চতুর্মুখী একটা ঝামেলার মধ্যে উনি পড়ে গেছেন। বিএনপি চাচ্ছে কালকে ইলেকশন, আর জামাত এবং একই সঙ্গে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নানাভাবে যাতে করে ফেব্রুয়ারি মাসে ইলেকশন না হয়। তাহলে খুব একটা কমপ্লিকেটেড অবস্থা, এবং অ্যাট দ্য সেম টাইম চায়না এবং ভারতের তরফ থেকে ব্যাপক প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই জায়গায় অবশ্য চায়না তারা ফেব্রুয়ারি মাসে ইলেকশন চায় বা চায় না আমরা জানি না, আমি জানি না, কিন্তু ভারত তো অবশ্যই চায় না, কারণ ভারত তো আওয়ামী লীগের পক্ষেই তাদের সাপোর্ট। তো ভারত যদি না চায়, আর ভারতের সাথে চায়নার যে সম্পর্ক এখন দেখা যায়, তাহলে ভারতের এই যে চাওয়া, নিশ্চয়ই চায়না তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করবে, আমার কিন্তু সেটাই মনে হয়।
অর্থাৎ অন্য কথায় ডাইরেক্টলি চায়না বলবে না যে আমরা ফেব্রুয়ারি মাসে ইলেকশন চাই না, বাট এটা পিছনে নিয়ে গেলেও তাদের আপত্তি নেই। বিষয়টা আমার মনে হয় এরকম হবে। এইবার এই যে তাড়াহুড়া করে এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন দেওয়ার জন্য এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে তাড়াহুড়া বা এই যে অতি ব্যস্ততা বা এই যে বারবার বলা, যে লোকটা নাকি কিছুদিন আগেও কিন্তু ইলেকশনের নামই উচ্চারণ করতো না, হঠাৎ করে এমন কী হলো বারবার খালি ফেব্রুয়ারি মাসে ইলেকশন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন, এইগুলো কথা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে উনি ভালো মতো বিপদের মধ্যে পড়ছেন। এতদিন যে ক্ষমতাটা উপভোগ করছিলেন এখন সেটা তার গলায় কিন্তু ফাঁসের মতো আটকে গেছে। উনি না পারছেন গিলতে, না পারছেন উগড়ে ফেলে দিতে। এখন ওনার সেফ এক্সিট দরকার। আর যদি ইলেকশন উনি মানে ইয়েতে করেন, ওই ফেব্রুয়ারি মাসে করেন, তাহলে কিন্তু তার বিপদ। সেক্ষেত্রে বিএনপি কিছুই বলবে না, তারা তো ক্ষমতায় চলে যাবে বলে মনে করে, বা হয়তো যাবেও। সেক্ষেত্রে জামাত আর এনসিপি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়বে না। কারণ জামাত এবং এনসিপি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভরসাই তো তারা বাংলাদেশে কত ঘটনা ঘটিয়েছে, তাই না? সেক্ষেত্রে খালি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যে এদের শত্রু তাহা কিন্তু না, সেক্ষেত্রে বিএনপিও কিন্তু এদের শত্রু। তাহলে এরা ত্রিমুখী আক্রমণের শিকার হবে না? তো এদের সেফ এক্সিট প্ল্যানটা কী হবে? অন্তত অ্যাটলিস্ট এনসিপি, যাদের কোনো আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, এখনও জনভিত্তি নাই, তাদের পিঠ কেমনে বাঁচবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কীভাবে বাঁচাবে? তো বিপদ হয়ে গেল না? অর্থাৎ ইলেকশন করলেও উনি বিপদে, আর যদি না করেন তাহলে এবার বিএনপি ধরবে, তাই না? এবং একই সঙ্গে ভারত, তারপরে চায়না, তারাও ধরবে, তারাও কিন্তু নানা ঝামেলা করবে, তাই না? তো তাহলে এবং তারপরে কিন্তু আবার যে আওয়ামী লীগের বা জাতীয় পার্টির রোশন আলো উনি পড়বেন, তাই না? এবং সেক্ষেত্রে উনি দেশে থাকার তো প্রশ্ন ওঠে না, দেশের বাইরে গিয়েও উনি শান্তিতে থাকতে পারবেন সেটা তো মনে হয় না। অর্থাৎ কঠিন অবস্থার মধ্যে উনি পড়ে গেছেন, এটা বলা যায়। ধন্যবাদ।